আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। খাদ্য শস্যবাহী রাশিয়ার জাহাজ আটক, তুরস্কের প্রতি যে আহ্বান জানালেন ল্যাভরভ। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে হামাস নেতার ঐতিহাসিক সাক্ষাৎ। পরমাণু চুক্তির শর্ত পূরণে আন্তরিক নয় ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। রাশিয়ার বোমাবর্ষণ, স্লোভেনিয়াস্ক থেকে পালানোর পথ খুঁজছে ইউক্রেনীয়রা। ইসরায়েলিরা ভাগ্যবান, ফ্রান্সের প্রেসিডেন্ট। দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগ, হোঁচট খেলেন বরিস জনসন। ভেনেজুয়েলার স্বাধীনতা দিবসে ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছা। রাশিয়ার সঙ্গে পাল্লা, তেলের দাম কমিয়েছে ইরান। আফগানিস্তানে বাণিজ্য বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা চীনের। নূপুর শর্মার শিরোচ্ছেদের উস্কানি, আজমির শরীফের খাদেম গ্রেপ্তার। 40 লাখ মুসলিমকে স্বীকৃতি দিল আসাম। এবং সবশেষে থাকছে নদী কমিশনের বৈঠক চায় ঢাকা, দিল্লি চুপ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। খাদ্য শস্যবাহী আটক রুশ পতাকাবাহী জাহাজটির ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো বিষয়টি ভালো করে পর্যালোচনা করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি বলেন, জাহাজটি কাজাখস্তানে যাচ্ছিল। তুরস্ক ও এস্তোনিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে এই জাহাজের খাদ্যশস্যের বিবরণ রয়েছে। আমাদেরকে এই বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করে দেখতে হবে। তিনি আরও বলেন, তুরস্কের উচিত এই জাহাজের বিষয়ে তদন্ত করা এবং এতে থাকা খাদ্যশস্যের ফরেনসিক পরীক্ষার জন্য শস্যের নমুনা নেওয়া, যাতে এই জাতীয় শস্য কোথায় উৎপাদন হয় সে সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়। রবিবার তুরস্ক ইউক্রেনের অনুরোধে জাহাজটিকে আটক করে কিয়েভ দাবি করছে ওই জাহাজে করে ইউক্রেনে লুট করা খাদ্যশস্য বিক্রি করতে যাচ্ছিল রাশিয়া। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাস নেতা ইসমাইল হানিয়া সাক্ষাৎ করেছেন। 5 বছর পর জনসম্মুখে এটা তাদের প্রথম সাক্ষাৎ। আল আরবিয়ার খবরে বলা হয়েছে, আলজেরিয়ার স্বাধীনতা দিবসে এই দুই নেতা বিরল সাক্ষাতে মিলিত হন। আলজেরিয়া রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে মঙ্গলবার বলা হয়, বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। খবরে এটাকে ঐতিহাসিক বলে বর্ণনা করা হয়েছে। পূর্বে এই দুই নেতা 2016 সালের অক্টোবরে কাতারের রাজধানী দোহায় মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন। পরমাণু চুক্তির শর্ত পূরণে আন্তরিক নয় ইরান, বরং এই ইস্যুতে তাদের দাবি দেওয়া অযৌক্তিক। মঙ্গলবার বিবৃতিতে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। ইউর উদ্যোগে দোহায় চলমান পরমাণু আলোচনায় তেহরানের ভূমিকা নিয়েও হতাশা জানিয়েছেন তিনি। এছাড়া ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তারা নিউক্লিয়ার বোমা বানাতে পারবে। মঙ্গলবার এমন কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ইরান সম্পর্কিত বিশেষ দূত রব মিলি। গণমাধ্যম ন্যাশনাল রেডিও পাবলিককে রব মিলি বলেন, এটা এমন একটি জিনিস যেটি আমরা জানব, আমরা দেখব এবং আমরা সেটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিব, যেমনটা আপনি ভাবছেন। ইউক্রেনের দোনবাসের দোনেৎস্ক অঞ্চলের স্লোভেনিয়াস্ক শহরটি দখল করতে ব্যাপক বোমা ফেলছে রাশিয়া। রুশ হামলায় মঙ্গলবার শহরটিতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ অবস্থায় শহরটিতে আটকে পড়া সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। যুদ্ধের ময়দানে আরও একবার পিছু হটছে ইউক্রেন, এগিয়ে যাচ্ছে রাশিয়া। লিসি চানস্কে যে প্রবল লড়াই হবে বলে ধারণা নেওয়া হয়েছিল তা আর হয়নি, ফলে গোটা লুহানস্ক প্রদেশ চলে গেছে রাশিয়ার দখলে। লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, রাশিয়া এখনও কামানো গোলাবারুদে এগিয়ে রয়েছে। তারা দূর থেকেই শহর ধ্বংস করে দিত, এ কারণে সেখানে অবস্থান করে কোনো লাভ হতো না। ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার এই অগ্রযাত্রা যুদ্ধরত দুই পক্ষের জন্য কী অর্থ বহন করছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বর্তমান পরিস্থিতি গোটা যুদ্ধে কী প্রভাব ফেলেছে পর্যবেক্ষকরা ভাবছেন সেটা নিয়েও। এদিকে প্রেসিডেন্টকে না জানিয়ে ইউক্রেনের সামরিক বাহিনীতে সাধারণ মানুষের যোগদান ও চলাচল সম্পর্কে কঠোর সিদ্ধান্ত নেওয়ায় সেনা কর্মকর্তাদের তিরস্কার করলেন ভলোদিমির জেলেনস্কি। জানিয়ে দিয়েছেন, তাকে না জানিয়ে ভবিষ্যতে যেন আর কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল লাপিদকে পাওয়ায় ইসরায়েলি নাগরিকরা ভাগ্যবান বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার দুই নেতার বৈঠকের পর এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। ক্যামেরার সামনে কথা বলার সময়ে ইমানুয়েল ম্যাক্রো বললেন, ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা নিরসনে রাজনৈতিক সংলাপের কোনো বিকল্প নেই। সফর শুরুর আগে ইয়ার লাপিদ জানান তিনি ইরানের পরমাণু আলোচনা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপর চাপ দেবেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির পরমাণু আলোচনা সফল হওয়া প্রয়োজন। এতে ইসরায়েল সহ আঞ্চলিক সহযোগীদের স্বার্থ রয়েছে বলেও জানান তিনি। যুক্তরাজ্যের বরিস জনসন সরকারের 2 প্রভাবশালী সদস্য অর্থমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেছেন। কারণ হিসেবে 2 জন বলছেন তারা দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বরিস জনসনের উপর আস্থা রাখতে পারছেন না। চ্যান্সেলর ঋষি সুনাক বলেছেন, জনগণ আশা করে যে সরকার সঠিকভাবে দৃঢ়তার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে। প্রশাসন পরিচালনায় প্রধানমন্ত্রী বরিস জনসনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ। এ ঘটনার পরপরই দেশের অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পদে নতুন 2 জনকে নিয়োগ দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সুনাক ও জাভিদের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইরাকি বংশোদ্ভূত নাদিম জাহাবি এবং স্বাস্থ্যমন্ত্রী হতে যাচ্ছেন বরিস জনসনের চিফ অফ স্টাফ স্টিভ বার্কলে। যুক্তরাজ্যের 2 প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী জনসনের উপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। 2 মন্ত্রীর পদত্যাগের পর একটি জরিপ চালিয়েছে জরিপ সংস্থা ইউভ। এতে অংশগ্রহণকারীদের 69% বলেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসনের পদত্যাগ করা উচিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ভেনেজুয়েলার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনেজুয়েলার সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার দেশের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে নিশ্চিত বিজয় অর্জন করা সম্ভব হবে। রাইসি তার চিঠিতে বলেন, দ্বিপাক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মাত্রাতিরিক্ত দাবির সামনে প্রতিরোধ গড়ে তুললে বিজয় অবশ্যম্ভাবী। তিনি ভেনেজুয়েলার স্বাধীনতা দিবসকে উপনিবেশবাদী শক্তিগুলোর বিরুদ্ধে স্বাধীনতাকামী জাতিগুলোর বিজয়ের উৎকৃষ্ট উদাহরণ বলে বর্ণনা করেন। শুভেচ্ছা বার্তায় ইরানের প্রেসিডেন্ট ভেনেজুয়েলার সঙ্গে তার দেশে বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন। ইউক্রেন যুদ্ধের কারণে দেওয়া নানা ধরনের নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে কমেছে তেলের সরবরাহ, ফলে বেড়েছে দাম। কিন্তু তেলের প্রধান 2 সরবরাহকারী দেশের উপর নিষেধাজ্ঞা থাকায় প্রতিযোগিতামূলকভাবে কমানো হচ্ছে দাম। এতে সুবিধা পাচ্ছে চীনের মতো বড় আমদানিকারক দেশগুলো। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দরুন আরোপিত নিষেধাজ্ঞার জেরে অনেক দেশেই তেল রপ্তানি করতে পারছে না রাশিয়া। এ অবস্থায় রাশিয়ান তেলের জন্য অপরিহার্য গন্তব্য হয়ে উঠেছে মিত্ররাষ্ট্র চীন। অন্যদিকে আগে থেকে ইরান ও চীনে অপরিশোধিত তেল রপ্তানি করত। এ অবস্থায় রাশিয়ার তেলের কারণে তাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। ফলে ইরান রাখা তেলের দামেও আরও ছাড় দিতে বাধ্য হচ্ছে। তেল রপ্তানি হিসেবে দেখা গেছে আগে সৌদি আরব থেকেই চীন সবচেয়ে বেশি তেল সংগ্রহ করত, কিন্তু গত মে মাসে রাশিয়ার তেল সরবরাহে পরিমাণ সৌদি আরবকে ছাড়িয়ে গেছে। ফলে বাধ্য হয়েই ইরানকে তেলের দাম কমাতে হচ্ছে। এদিকে ইউক্রেন যুদ্ধের প্রভাবে পুরো বিশ্বে জ্বালানি তেলের সংকটের মধ্যে রাশিয়ায় আবিষ্কার হয়েছে বিশাল এক তেলের খনি। দেশটির প্রধান জ্বালানি কোম্পানি রোজনেফতো এ আবিষ্কারের কথা ঘোষণা দিয়েছে। রোজনেফতো জানিয়েছে, আর্কটিক অঞ্চলের পেটোরা সাগরে নতুন একটি বিশাল তেলের খনির সন্ধান পেয়েছে তারা। এ খনিতে প্রায় 82 মিলিয়ন টন তেল মজুদ রয়েছে। সাম্প্রতিককালে রাশিয়া যেসব তেলের খনি আবিষ্কার করেছে, এটি হচ্ছে তার মধ্যে অন্যতম বড় খনি। ভূমিকম্পের পর আফগানিস্তানের জন্য বাণিজ্য ও বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে চীন। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং উই এ ঘোষণা দেন। ভূমিকম্পের পর আফগানিস্তানে পশ্চিমা নিষেধাজ্ঞার মানবিক ভোগান্তির বিষয়টি সামনে আসে। এরই মধ্যে তালেবান নিয়ন্ত্রিত দেশটিতে ব্যবসা পরিচালনায় সরকারি পর্যায়ের ঘোষণা এলো।
বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার শিরুচ্ছেদ করলে নিজের বাড়ি উপহার দেবে মন্তব্য করে গ্রেপ্তার হয়েছেন আজমির শরীফ দরগার এক খাদেম। এক ভিডিওতে তিনি এই মন্তব্য করেন বলে সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকে তাকে খুঁজতে শুরু করে ভারতের রাজস্থান রাজ্যের পুলিশ। এরপর তারা বুধবার সালমান চিশতি নামের ওই খাদেমকে গ্রেপ্তার করে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের আসামে আদিবাসী অসমিয়া মুসলিম জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাজ্য সরকার। মঙ্গলবার আসামের মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়, তবে সবাইকে তারা স্বীকৃতি দেবে না বলেও জানানো হয়েছে। বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে বসবাসকারী 40 লাখ আদিবাসী মুসলিম অসমীয় ভাষায় কথা বলেন এবং তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। মূলত তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এমনকি বিশাল এক জনগোষ্ঠীর কারোই বাংলাদেশ থেকে পাড়ি দেওয়ার ইতিহাস নেই বলেও নিশ্চিত করেছে আসাম সরকার। বলা হয়, জম্মু কাশ্মীরের পর ভারতে সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস আসাম রাজ্যে। সেখানে মোট জনসংখ্যার 34% মুসলিম নাগরিক। তাদের মধ্যে 37% অসমীয় ভাষাভাষী। মূলত এই 37%-এর মধ্যেই যাচাই বাছাই করে দেওয়া হচ্ছে আনুষ্ঠানিক স্বীকৃতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 সেপ্টেম্বর নাগাদ ভারতে আসার কথা। তার আগে দুদেশের যৌথ নদী কমিশনের বৈঠক চাইছে ঢাকা। সেই মর্মে মোদী সরকারকে অনুরোধপত্র পাঠিয়েছে বাংলাদেশ। 3 বছর পর ভারত সফরে আসছেন শেখ হাসিনা। তার আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন বৈঠক একের পর এক চলছে। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে দুই শীর্ষ নেতার যৌথ ঘোষণাপত্র তৈরির আগে। তবে এখনও পর্যন্ত যৌথ নদী কমিশনের বৈঠকের বিষয়টি ভারতের দিক থেকে সাড়া শব্দ মেলেনি বলে জানা গেছে।